হ্যালো ভিউয়ার্স, ইজি বেঙ্গলি ম্যাথ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর অন্তর্গত প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল সেই চ্যাপ্টারের মধ্যের কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক নিয়ে আলোচনা করব। এ বিষয়ে তোমাদের একটু কথা বলি যে আমি অঙ্কগুলো কিন্তু বেছে নিয়েছি ছায়া প্রকাশনীর অন্তর্ভুক্ত যে এসএন দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দে বইটি রয়েছে সেই বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোর মধ্যে থেকে বেছে নিয়েছি। তো এটার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা কিন্তু যে অঙ্কগুলো আমি বেছে নিয়েছি সেগুলো ছাড়া বাকি অঙ্কগুলো যাতে সহজেই করতে পারো। এখান থেকে শিখে নাও, বাকি অঙ্কগুলো সহজেই সলভ করো। এবং এই বিষয়ে আরেকটা কথা বলার আছে, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপিত করেছি যাতে তোমরা অল্প সময় ব্যয় করে অনেক অঙ্কের এক্সাম্পল দেখতে পারো এবং তার সঙ্গে অনেক কিছু খুব অল্প সময়ে শিখতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। চলে এসো প্রথম অঙ্কের স্লাইডে। দেখো আমি এখানে 3 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। অঙ্কটি খেয়াল করো, এখানে রয়েছে tan কিউব 2x sec 2x ইন্টিগ্রেশন tan কিউব 2x sec 2x dx। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি কি করেছি, এই tan কিউব 2xটাকে আমি tan স্কোয়ার 2x এবং tan 2x এইভাবে আমরা লিখে নিয়েছি। তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, দেখো আমি এখানে সেটাকে বর্ণনা করছি। দেখো আমি sec 2x ইকুয়াল টু z পুট করেছি। এবার দেখো sec x এর ডেরিভেটিভ কি? sec x এর ডেরিভেটিভ হচ্ছে tan x sec x tan x, তাই তো? sec x tan x। ওকে, তাহলে দেখো এখানে sec x tan x লিখেছি, এখানে যেহেতু 2x রয়েছে সেই কারণে এখানে একটা 2 জেনারেট হয়েছে। ওকে, তাহলে আমরা কি পেলাম? sec 2x tan 2x dx। দেখো আমি এই sec 2x tan 2x dx অর্থাৎ এটি, এর পরিবর্তে কিন্তু আমি কি লিখেছি? dz/2 লিখতে পারছি। তাহলে তোমরা লক্ষ্য করো sec 2x tan 2x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারছি? আমরা dz লিখতে পারছি। এবং দেখো যেহেতু আমি এখানে sec 2x = z ধরেছি, তাহলে এখানে অর্থাৎ এখানে এখানে এটাকে আমরা tan স্কোয়ার 2x রাখার কোনো যৌক্তিকতা আছে? সেই জন্য যেহেতু ওখানে রাখার কোনো কাজ নেই, সেই কারণে আমি এটাকে কিসে পরিণত করে নিলাম? sec স্কোয়ার 2x - 1। আমরা যেহেতু সেই ফর্মুলা ইউজ করেছি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার এটা পরিণত করার কারণ কি? কারণ কি, এখানে আমি sec x ইকুয়াল টু z পুট করতে পারবো, কিন্তু tan x ইকুয়াল টু z আমরা কিছুতেই পুট করতে পারবো না। কেন কি, আমি এখানে ধরে নিয়েছি sec 2x ইকুয়াল টু z। ওকে, তাহলে আমরা সেই অনুযায়ী এখান থেকে আমরা কি লিখতে পারি? যে z স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে দেখো এই ইন্টিগ্রেশনটি কি সহজ একটা ইন্টিগ্রেশন, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটি কি সহজ একটা ইন্টিগ্রেশনে পরিণত হলো। আমরা কি লিখলাম? এটার পরিবর্তে লিখলাম dz/2 আর এটার পরিবর্তে লিখলাম z স্কোয়ার মাইনাস 1। এক্ষেত্রে তোমাদের বলার একটু বিষয় রয়েছে, এটাকে কিন্তু আমি কেন এটা পরিণত করলাম নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এটার ইন্টিগ্রেশন করা খুবই সহজ, আর কিছুই না, হাফটা বাইরে বের করে নিয়ে আমরা z স্কোয়ারের ইন্টিগ্রেশন z³/3 আর 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে z। এইবার আমাদের বিষয় হচ্ছে z এর মানটা জাস্ট এখানে পুট করে দাও এবং ওটাকে আনসার হিসেবে তোমরা বর্ণনা করো। এখানে c সমাকল ধ্রুবক তোমরা কিন্তু লিখতে ভুলো না। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে তোমাদের জন্য 6 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। এখানে লক্ষ্য করো, আমি যদি এই যে log অফ cos x এটাকে যদি আমি z ধরি, দেখো এবার log অফ cos x এর ডেরিভেটিভ কি? log x এর ডেরিভেটিভ কি হয়? log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে সেই জন্য log অফ cos x এর ডেরিভেটিভ কি? 1/cos x। এবার দেখো এটা তো log x এর ফর্মুলা অনুযায়ী লিখেছি, কিন্তু এখানে এখানে কি রয়েছে? log x এর জায়গায় রয়েছে cos x। তাহলে আমাদেরকে কি করতে হবে? cos x এর নিশ্চয়ই ডেরিভেটিভ করতে হবে। তোমরা একাদশ শ্রেণীতে ডেরিভেটিভ অংশে নিশ্চয়ই এটা শিখেছো। তাই আমরা cos x এর ডেরিভেটিভ কি করলাম? মাইনাস সাইন এক্স, এবং এদিকে অবশ্যই আমরা dx লিখব। আর z এর ডেরিভেটিভ করবার কারণে এখানে আমরা কি লিখব? জাস্ট 1 আসবে এবং তার সঙ্গে dz আসবে। তো এবার খেয়াল করো, এই দুটোর পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো tan x লিখতে পারি, sin x/cos x মানে tan x। তাহলে tan x dx কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো আমাদের অঙ্কে কিন্তু এটাই ছিল। তাহলে আমাদের এই ধরনের উপলব্ধি অর্থাৎ এই ধরনের বিচক্ষণতা আমাদের তৈরি করতে হবে যে দুটো স্টেপ করলে আমাদের কি ধরনের অঙ্কে পরিণত হচ্ছে। তাহলে এখানে দেখো এই মাইনাসটা এখানে আমি লিখেছি যাতে মাইনাসটা ওইদিকে নিয়ে গেছি যাতে কিনা আমরা tan x dxটাকে মাইনাস dz লিখতে পারি। ওকে,
তাহলে আমরা ফাইনালি কি লিখব, tan x dx এর পরিবর্তে মাইনাস ডিজেড লিখব, আর log অফ cos x এর পরিবর্তে জাস্ট কি লিখব, z লিখব। তাহলে এখানে সেই অনুযায়ী হয়ে যাবে 1/z। এবার তোমরা লক্ষ্য করো এটা ইন্টিগ্রেশন করা ভীষণ সহজ, মাইনাসটিকে বাইরে বার করে দাও, তাহলে ইন্টিগ্রেশন dz/z, এটাই মানে হচ্ছে কি log mod z, এবং ফাইনালি আমরা z এর মানটা বসিয়ে দিয়েছি এবং অঙ্কটাকে শেষ করেছি। দেখো এখানে c কিন্তু সমাকল ধ্রুবক, লিখতে তোমরা কখনোই ভুলবে না। তাহলে অঙ্কটি নিশ্চয়ই তোমরা বুঝেছো। যদি তোমাদের কোনো অঙ্ক কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাও, আমি অবশ্যই সেই ভিডিওটিতে বা অন্য কোনো ভিডিও বানিয়ে বা অন্য কোনো উপায়ে তোমাদেরকে সেই সমস্যার সমাধান করবার চেষ্টা করব। তো পরবর্তী অঙ্কের স্লাইডে আমি চলে আসি। দেখো আমি 8 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে কোয়েশ্চেন রয়েছে সেখান থেকে আমি 8 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে মাথায় রাখো। দেখো এটা তোমরা একটু অভ্যাসের ব্যাপার, log অফ কি আছে tan x প্লাস sec x, এটাকে যদি আমি z পুট করি দেখো কি ঘটছে ঘটনাটা। দেখো এটার মান হচ্ছে, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি সেটার মান হচ্ছে কত, 1 বাই কি log x এর ডেরিভেটিভ কি হয় 1/x, তাই এখানে x এর পরিবর্তে এটা রয়েছে তাই আমরা কি লিখেছি 1 বাই এটা। ওকে, এবার দেখো এটা যেহেতু x ছিল না তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো sec x এর ডেরিভেটিভ তোমরা জানো sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ হচ্ছে কত sec স্কয়ার x, তাই সেই জন্য আমরা এটাকে কি করেছি ডেরিভেটিভ করে আমরা এটাকে লিখতে পেরেছি। ওকে, এবং ফাইনালি আমরা কি লিখবো, এদিকে dx লিখবো, আর এদিকে লক্ষ্য করো z এর ডেরিভেটিভ নিশ্চয়ই তোমরা জানো এটা 1, আর আমরা কি লিখবো ডান দিকে dz লিখবো। ওকে, এইবার ক্যালকুলেশনটা তোমরা একটু লক্ষ্য করো, এই যে পার্টটি রয়েছে এখান থেকে কিন্তু sec x কমন নেওয়া যায়। sec x কমন নিলে কি পড়ে থাকে দেখো tan x, আর এখান থেকে একটা sec x চলে গেছে, কেবলমাত্র একটা sec x পড়ে থাকবে, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাব, কি পাবো তো। আর তোমরা লক্ষ্য করো এবং নিচে কিন্তু যেটা রয়েছে সেটাকে আমি ওইভাবেই লিখে রেখেছি। ওকে, এবার এটা যদি আমি ক্যান্সেল করে দিই তার মানে আমাদের অঙ্কে কেবলমাত্র কে পড়ে আছে sec x আর এখানে dx, তাহলে আমরা পাচ্ছি sec x dx ইকুয়াল টু কত dz। তাহলে আমরা এই যে sec x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি dz, আর এই টোটালটাকে আমরা z ধরেছি সেই জন্য আমরা এখানে z লিখলাম। এবং আগের অঙ্কের মতো দেখো এটা আগের অঙ্কেও এসেছিল, তোমরা জানো এটা হচ্ছে log mod z, এবং ফাইনালি আমরা কি করব z এর মানটা আমরা পুট করে দেব। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসো। দেখো আমি এখানে 11 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে পার্টটি রয়েছে তার মধ্যে থেকে। এই অঙ্কটিতেও তোমাদের ভালো করে খেয়াল করো, আমি যদি এটাকে z পুট করি দেখো কি ঘটনা ঘটছে। তো তোমরা জানো আমরা এদিকে এটাকে z পুট করেছি, তো আমরা যদি এটার ডেরিভেটিভ করি লক্ষ্য করো সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ প্রথমে 2টা সামনে চলে আসে, তারপরে সাইন এক্স, এবং সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে কস এক্স। ওকে, একইভাবে এই 2টা সামনে চলে আসবে, নিয়ে সঙ্গে কস এক্স হবে, তারপরে কি করব কস এক্সের ডেরিভেটিভ করব, দ্যাট ইজ মাইনাস সাইন এক্স। তাহলে আশা করি আমরা ডেরিভেটিভটা বুঝলাম। তো এবার লক্ষ্য করো এইখান থেকে আমাদের দেখো ভালো করে খেয়াল করো এই দুটো টার্ম থেকে, অর্থাৎ এই টার্মটা আর এই টার্মটা থেকে দু জায়গাতেই কিন্তু সাইন এক্স এবং কস এক্স রয়েছে, 2 sin x cos x। তাহলে আমি 2 sin x cos xটাকে কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে কত a স্কোয়ার, আর এখানে লক্ষ্য করো একটা মাইনাস রয়েছে আর এখানে বি স্কোয়ার, সেই কারণে এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এখানে আমরা কি পেলাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 2 sin x cos x, আর এদিকে তো dx ছিল সেই অনুযায়ী এখানে dx। তাহলে ফাইনালি লক্ষ্য করো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, আমরা এটার পরিবর্তে লিখতে পারি sin 2x। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম sin 2x ইন্টু dx, আর এদিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমরা যদি dz এর নিচে এদিকে নিয়ে চলে আসলে dz এর নিচে আমরা লিখতে পারি। তাহলে আমরা ফাইনালি কি পেলাম যে sin 2x dx ইকুয়াল টু dz বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমি কিন্তু এই কারণেই কিন্তু এই নিচের পার্টটাকে z ধরা হয়েছিল, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখছি dz বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর লক্ষ্য করো এটা যেহেতু আমি z ধরেছি তাই এটা হয়ে গেছে 1/z। ওকে, তাহলে এইবার ইন্টিগ্রেশনটা খুব করা সহজ। দেখো এটা যেহেতু ধ্রুবক পদ তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে যাই,
তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কেমন এসছে, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তো তোমরা জানো এটা মানেই হচ্ছে লগ মড জেড, এবং আমরা ফাইনালি কি করব, জেডের মানটা এখানে বসিয়ে দেবো এবং অঙ্ক শেষ করব। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। 13-র 2 নম্বর অঙ্কটিকে আমি এখানে বেছে নিয়েছি। তো এক্ষেত্রে তোমাদের লক্ষ্য করো, এটা তোমাদের নিশ্চয়ই জানার বিষয় যে আমরা এটাকে কি ধরবো, এটাকে আমরা জেড কিউব ধরবো। কেন কিউব ধরবো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটি দেখে সেটা উপলব্ধি করতে পারবে। তোমরা প্রয়োজন হলে আগের ভিডিওটি দেখে নাও। যেহেতু এখানে কিউব রুট রয়েছে সেই কারণে এখানে কিন্তু আমরা জেড কিউব ধরবো। ওকে, এবার দেখো এটাকে জেড ধরবার পরে আমরা এটাকে ডেরিভেটিভ করি। ডেরিভেটিভ করলে কি আসছে দেখো, 4 তো 4ই থাকছে, আর এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর এখানে -6x এর ডেরিভেটিভ -6। ওকে, আর ফাইনালি এর ডেরিভেটিভ তো শূন্য হয়, তো আলটিমেটলি আমরা কিন্তু এইটা পেলাম, এবং ডান দিকে কি পেলাম, জেড কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3z², এবং ফাইনালি ডিজেড তো আমরা লিখবই। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, এইটা থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি 2 কমন নিই তাহলে কিন্তু কি পাচ্ছি, আমাদের কিন্তু এই টার্মটা পাচ্ছি, এবং এই টার্মটাই কিন্তু আমাদের অঙ্কে দেওয়া রয়েছে, তাই তো? তাহলে আমরা এর পরিবর্তে এই 2টাকে আমরা ওইদিকে যদি নিয়ে যাই সেটা কি হবে, আমরা 3-এর নিচে লিখতে পারি। তাহলে আমরা 4x - 3 ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি। তো দেখো অঙ্কে কিন্তু সেটাই করা হয়েছে, 4x - 3 ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমি 3/2 ইন্টু z² ইন্টু ডিজেড লিখেছি। ওকে, আর এই জায়গাতে খেয়াল করো আমি জেড কিউব, আমি কিন্তু এখানে জেড কিউবই বসিয়ে দিয়েছি। তো এই ক্যালকুলেশনটা তোমরা সবাই জানো যে জেড কিউবের কিউব রুট করলে কেবলমাত্র জেড পড়ে থাকে। ওকে, তাহলে সেই জন্য নিচে কেবলমাত্র আমরা জেড পেয়েছি, এই একটা z² আর এই জেড ক্যান্সেল হয়ে গিয়ে কেবলমাত্র আমরা জেডকে পাবো। তো ফাইনালি আমরা যে ইন্টিগ্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন জেড ইন্টু ডিজেড। তাহলে সেটার ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই জানো z²/2। তো এবং ফাইনালি আমরা কি করব, এখান থেকে এখানে জাস্ট জেডের মানটা পুট করে দেবো। দেখো জেডের মান এ বিষয়ে তোমরা নিশ্চয়ই জানবে যে জেডের মান কি করে বার করব। তোমরা এখানে একটু খেয়াল করো, জেড ইকুয়াল টু আমরা কি লিখব, যে এখানে 4x² - 6x + 9 এখানে হোল টু দি পাওয়ার কত, 1/3 এটাকে লিখব। এবার দেখো এখানে কি রয়েছে, z² রয়েছে না, তাহলে আমি এখানে z² যদি বসাই তাহলে এদিকেও স্কোয়ার করতে হবে, আমরা এটা এখানে লিখে দিতে পারি। তো এই বিষয়ে একটা বলার কথা যে আমি এটা কোথা থেকে পেলাম, এটা কিন্তু আমি এখান থেকে প্রস্তুত করলাম। নিশ্চয়ই তোমরা বুঝেছো। তাহলে এরপরের লাইনটা নিশ্চয়ই বুঝছো যে আমরা এখানে জেডের মানটা এখানে যেহেতু z² রয়েছে এই যে অঙ্কে, তাহলে এখানেও নিশ্চয়ই কী হবে, এদিকেও ডান দিকেও বর্গ করতে হবে, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু এই রেজাল্টটা পাচ্ছি। তাহলে কিভাবে আসলো নিশ্চয়ই বুঝেছো। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে যাই। আমি 14 নম্বর এক্সাম্পলটি অর্থাৎ অঙ্কটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই অঙ্কটি এই অঙ্কটি করতে পারলে অর্থাৎ বুঝতে পারলে তোমরা কিন্তু এর সঙ্গে যে অঙ্কটি রয়েছে সেটিও করতে পারবে। তো লক্ষ্য করো এই ধরনের অঙ্ক যদি আসে তোমরা প্রথমে কি করবে, এই যে হরে যে করণী টার্মযুক্ত পদটি রয়েছে এটাকে হর থেকে করণী দূর করবার চেষ্টা করবে। তো লক্ষ্য করো তাহলে হর থেকে করণী দূর করতে গেলে আমরা জানি এই অনুবন্ধী, অর্থাৎ দেখো এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে এখানে একটা প্লাস চিহ্ন হবে, আমি তোমাদের এখানে একটু লিখতে ভুল করেছি, এখানে প্লাস চিহ্ন হবে। ওকে, তাহলে আমরা ওপর নিচে কি দিয়ে গুণ করেছি, হর থেকে করণী দূর করবার প্রয়োজনে আমরা ওপর নিচে জাস্ট ওটা দিয়েই গুণ করেছি, মাঝখানে ধনাত্মক চিহ্ন। ওকে, এবার দেখো নিচে কি আসছে, এটা আর এটা গুণ করবার কারণে নিচে দেখো a+b ইন্টু a - b, এটা হচ্ছে a - b আর এটা হচ্ছে a+b, তাহলে ওটা নিশ্চয়ই a² - b² এর সূত্র। সেই অনুযায়ী দেখো আমরা a² - b² করলে রুটগুলো জাস্ট উঠে গিয়ে আমরা এইভাবে এটাকে পেতে পারি। ওকে, আর ওপরে কি রয়েছে দেখো, ওপরে জাস্ট এটাকেই আমি কিন্তু এখানে একের সঙ্গে গুণ হয়ে গিয়ে ওটাই পরিণত হয়েছে। ওকে, তাহলে ফাইনালি এইবার নিচের ক্যালকুলেশনটা অর্থাৎ এই জায়গাটার নিচের অর্থাৎ এই অংশটির ক্যালকুলেশনটা লক্ষ্য করো, এখানে যোগ বিয়োগ করলে কত হচ্ছে, এখানে যোগ বিয়োগ করলে তোমরা দেখো 1 হচ্ছে, তাহলে নিচে 1 লেখাও যা বা না লেখাও তাই, সেই কারণে কিন্তু আমি পরের লাইনে আর 1টাকে লিখিনি। তাহলে আমি কিসে পরিণত করেছি দেখো, জাস্ট এখানে নিচে 1 হবে সেটাকে আমি আর এখানে নিচে কি হবে 1 হবে সেটাকে আমি আর লিখিনি। তাহলে আমি জাস্ট এবারে এটাকে কি করব, সিম্পল ইন্টিগ্রেশন করব।
তো এটা ইন্টিগ্রেশন করতে দেখো এই ধরনের ইন্টিগ্রেশন, তাহলে আমাদের এই অঙ্কটা পরিণত হলো এই ধরনের একটা ইন্টিগ্রেশনে। এবার আমরা এটার ইন্টিগ্রেশন করব। তো সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখো, আমরা এই অঙ্কটি আলাদাভাবে ইন্টিগ্রেশন করার জন্য আমি এখানে কি পুট করেছি দেখো, আমি এক্স প্লাস থ্রিটাকে জেড স্কোয়ার পুট করেছি। তাহলে ডিএক্স ইকুয়াল টু কী হয়েছে, 2z dz, এবং সেই অনুযায়ী কিন্তু এটার প্রতিস্থাপন করেছি। তাহলে এটা দেখো এটা কি হয়েছে, এক্স প্লাস থ্রি এর পরিবর্তে আমরা যেহেতু জেড স্কোয়ার লিখেছি সেই অনুযায়ী এখানে জেডে পরিণত হয়েছে। আর ডিএক্সের পরিবর্তে কি লিখেছি, ডিএক্সের পরিবর্তে আমি লিখেছি 2z dz। ওকে, ইন দ্য সেম ওয়ে তোমরা ডান দিকের ইন্টিগ্রালটা অর্থাৎ আলাদা পার্টের যে ইন্টিগ্রালটা সেটা লক্ষ্য করো, এটার পরিবর্তে আমি কি লিখেছি, পি স্কোয়ার ধরে নিয়েছি। ওকে, তাহলে রুট ওভার পি স্কোয়ার মানে কি হচ্ছে, পি হচ্ছে, আর এদিকে ডিএক্সের পরিবর্তে আমি কি লিখতে পাচ্ছি, 2p dp, এবং সেখানে সেই জন্য এখানে 2p dp লিখেছি। ওকে, তাহলে লক্ষ্য করো আমাদের এখানে এখন দুটো ইন্টিগ্রেশন, এটা আর এটা। তাহলে এই দুটো ইন্টিগ্রেশন কিসে পরিণত হলো, এটা পরিণত হলো এই ইন্টিগ্রেশনে, এবং এই ইন্টিগ্রেশনের পার্টটা পরিণত হলো এই ইন্টিগ্রেশনের পার্টে। ওকে, এবার তোমরা লক্ষ্য করো এখানে ইন্টিগ্রেশন কি রয়েছে, দুইটা সামনে চলে আসবে, জাস্ট ভিতরে রয়েছে কি, ভিতরে রয়েছে কেবলমাত্র জেড স্কোয়ার। জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, জেড কিউব বাই 3। ইন দ্য সেম ওয়ে এটারও দুই বাইরে চলে যাবে, ভেতরে পড়ে থাকবে কেবলমাত্র কি, পি স্কোয়ার। পি স্কোয়ারের ইন্টিগ্রেশন কি, পি কিউব বাই 3। এবং ফাইনালি আমরা কি করে দেবো, জাস্ট জেডের আর পি এর মানটা আমরা এখান থেকে এবং এখান থেকে বসিয়ে দিয়েছি। ওকে, বসিয়ে দেওয়ার কারণে আমাদের এই উত্তরটাকে পেয়েছি। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো পরবর্তী অঙ্কের স্লাইডে আমি 17 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। এক্ষেত্রে অঙ্কটি ভালো করে বুঝবে যে কিভাবে অঙ্কটি আমি এগিয়েছি। দেখো আমি ওপরের পার্টটাকে এমনভাবে লেখবার চেষ্টা করেছি যাতে এই নিচের পার্টটা চলে আসে। তো লক্ষ্য করো আমি কি করেছি, ভালো করে বোঝাচ্ছি একটু দেখো। আমি এখান থেকে যদি ওপরের পার্টটা থেকে 2/3 কমন নিই, তাহলে 2/3 কমন নিলে লক্ষ্য করো এই পার্টটি কিসে পরিণত হবে, 2xটা 3xে পরিণত হচ্ছে। দেখো ভালো করে খেয়াল করো, তোমরা যদি চাইলে এটা দিয়ে পুরোটা গুণ করে দেখো, আলটিমেটলি কিছুই হবে না, জাস্ট 2xেই পরিণত হচ্ছে। ওকে, তাহলে এইবার লক্ষ্য করো এখানে যেই আমি 3x পেলাম, আমি এখানে এটাকে দেখতে পেলাম, এবং তার সঙ্গে কি রয়েছে, -4। আমি সেই কারণে এখানে কিন্তু 3x -4 অর্থাৎ -4টাকে কিন্তু আমি নিজে থেকে লিখে নিলাম। এবার দেখো -4 আমি অঙ্কের নিজে থেকে লিখতে পারলাম ঠিকই, তার জন্য একটা +4ও আমাকে সঙ্গে সঙ্গেই লিখে নিতে হচ্ছে, কারণ কি আমি অঙ্কে পরিবর্তন করতে পারি না নিজে থেকে, তাই তো। এইবার দেখো, এইবার আমি কি করলাম, এই টার্মটাকে একই জায়গায় রেখে অর্থাৎ 3/2 ইন্টু এই টার্মটাকে একই জায়গায় রাখলাম, যেটা হচ্ছে এটি, এবং 3/2 ইন্টু 4 এটাকে আলাদাভাবে গুণ করে আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পারছো ব্যাপারটা। আর 3 দেখো 3-এর কোনো পরিবর্তন হয়নি, এটা এখানে ছিল, এবং পরের লাইনেও 3 কিন্তু একই রকমভাবে আনচেঞ্জ হিসেবে এখানেই রয়ে গেল। ওকে, তাহলে ফাইনালি দেখো আমরা কি পেলাম, আমরা এখানে আমি অ্যাকচুয়ালি এই পদটা পেলাম, তার সঙ্গে এই অংশটুকু আলাদাভাবে তৈরি করে নিলাম আমরা। তাহলে কি করে আমরা তৈরি করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার আমরা কি করব, এটাকেও আমরা নিচের পার্টটা দিয়ে ভাগ করব এবং এটাকেও আমরা নিচের পার্টটা দিয়ে ভাগ করে নেব। তো ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু এখানে 2/3টাকে এখানে 2/3 লিখেছি, তারপরে লক্ষ্য করো ওপরের পার্টের সঙ্গে নিচের পার্টটা জাস্ট ভাগ আকারে রেখে দিয়েছি, এবং লক্ষ্য করো এইটাকে ক্যালকুলেট করলে আমরা কিন্তু 17/3 পাবো। ওকে, এই 17/3 রেখে দিলে তাহলে উপরে কত থাকবে, ইনটু হিসেবে 1 থাকবে। সেই 1-এর নিচে আমি জাস্ট কি লিখেছি, নিচেটাকে এইভাবে ভাগ না করে ভাগ আকারে লিখে রেখে দিয়েছি। ওকে, এবার কি হচ্ছে, এইবার তোমরা খেয়াল করো আমরা এটাকে আর এটাকে কাটাকাটি করে নিতে পারি, তার ফলে আমি পেতে পারি কত, সিম্পল 2/3, আর এটাকে যেরকম আছে সেরকম ভাগ আকারেই আমি এটাকে লিখে রাখলাম। তাহলে এটা করবার উদ্দেশ্য হচ্ছে, ভালো করে খেয়াল করব, যে আমি এই যে ইন্টিগ্রেশনের মধ্যের যে পার্টটিকে আমরা এইভাবে লিখতে সমর্থ হচ্ছি। তো এইভাবে আমরা হট করে কেন লিখতে চাইলাম, তার একটা কারণ রয়েছে, অঙ্কটি অনেক সহজ অঙ্কে পরিণত হয়েছে। তো লক্ষ্য করো আমি কিন্তু এখানে ওই কারণেই এটার পরিবর্তে লিখেছি। তো এবার জানো অঙ্কে তোমাদের দুটো পার্ট, একটা হচ্ছে এটা,
একটা হচ্ছে এটা। তাহলে এটার ইন্টিগ্রেশন আলাদা করব, সেই জন্য আমি এটাকে দেখো 2-এর 3টাকে বাইরে বার করে ইন্টিগ্রেশন ডিএক্স লিখেছি। ওকে, আর এটার ইন্টিগ্রেশন আলাদা করব, সেই জন্য আমি 17/3টাকে বাইরে বার করে রেখে বাকি অংশটার ইন্টিগ্রেশন হিসেবে লিখে রেখেছি। ওকে, এবার তোমরা খেয়াল করো, এটার ইন্টিগ্রেশন করা তো নিশ্চয়ই সহজ, কেবলমাত্র এক্স হবে। আর এটার ইন্টিগ্রেশন তোমরা একটু মাথায় রেখো, এটার ইন্টিগ্রেশন হবে কি, লগ অফ দিস। দেখো এক্সের যদি পাওয়ার না থাকে আমরা সিম্পল একটা ফর্মুলা ইউজ করতে পারি, লগ অফ টোটাল দিস। এবার এক্সের সঙ্গে যেটা গুণ থাকবে সেটা নিচে চলে আসবে। ওকে, তাহলে আমি যদি বলি লগ 3x, এর ইন্টিগ্রেশন কত, তাহলে হবে উত্তর হবে লগ 3x/3। ঠিক আছে, তাহলে সেই কারণেই কিন্তু এখানে কি হয়েছে, লগ 3x/3। এবার দেখো -4 +4 এরকম কোনো সংখ্যা বা -a +a এরকম কোনো সংখ্যা থাকলে সেটা আর এখানে নিচে আসে না। ওকে, তো এটা তোমরা যদি সহজে বুঝতে চাও তোমরা এটাকে জেড পুট করে অঙ্কটিকে আবার করে নিতে পারো। তো আমি আর অত লেন্দি করিনি অঙ্কটাকে, তোমরা চাইলে ওটাকে জেড পুট করে, অর্থাৎ এটাকে জেড পুট করে তোমরা এই অঙ্কে উত্তরে আনতে পারো। তো যাই হোক, এটা কিভাবে হলো আমি তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিলাম যে ইন্টিগ্রেশন মানে আমি তোমাদের বলতে চাইছি ইন্টিগ্রেশন সাপোজ আসলো যে 3x + a, এটার ইন্টিগ্রেশন করো, তাহলে এটার উত্তর হবে জাস্ট কি বলো, এটার উত্তর হবে লগ অফ 3x + a /3। ওকে, এটা ফর্মুলা হিসেবে তোমরা মনে রাখতে পারো। এবার এখানে যা গুণ থাকুক এখানে কিন্তু সেটাই চলে আসবে নিচে। এটা 5 গুণ থাকুক এক্সের সঙ্গে, কিন্তু এখানে মাথায় রাখবে এই ধরনের অঙ্কের সূত্রে এখানে কোনো স্কোয়ার বা 4th অর্ডার বা হায়ার অর্ডার থাকলে এক্সের, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা ইউজ হবে না। ওকে, তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি আমরা। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তারপরে আর কিছুই করিনি, জাস্ট এখানে 3টা রয়েছে, এখানে আমরা এই 3-এর সঙ্গে গুণ করে 9-এ পরিণত করেছি। তো পরের অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি 23 নম্বর অঙ্কটিকে এখানে বেছে নিয়েছি। দেখো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে অঙ্কটি করা হয়েছে দেখো, আমি নিচে এটাকে দেখলাম, অর্থাৎ x-1 রয়েছে, ওটাকে দেখে আমি বুঝলাম আমি যদি x⁻6 - 1 লিখি তাহলে আমাদের একটা অঙ্কে বিশেষ কাজে লাগবে। কারণ কি, আমি জানি x⁻6 একটার ফর্মুলা হচ্ছে এটা। তোমরা কিন্তু এই ফর্মুলাটার প্রয়োগ কিন্তু ভালো করে শিখে নাও। তোমরা প্রয়োজন হলে এটাকে গুণ করে দেখো, অর্থাৎ এটাকে আর এটাকে গুণ করে দেখো, তোমরা দেখো এই পদটিকে পাবে। তোমরা একটু খাতায় কলমে এটাকে নিয়ে একটু পরীক্ষা করে দেখতে পারো। তো জাস্ট তোমরা এটা মনে রাখার কৌশল হিসেবে আমি বলি, দেখো এখানে x⁻6 - 1 রয়েছে, তোমরা জাস্ট x-1 লিখবে। ফাইনালি এক্সের এখানে কত, এখানে 6 থাকলে এখানে 5 থেকে একদম পরপর 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 শেষ অবধি লিখে ফেলবে। ওকে, তো একইভাবে তোমরা সাপোজ যদি এখানে 12 - 1 থাকে, তাহলে এটাকে ফ্যাক্টরের ফর্মুলা তোমরা কী হিসেবে লিখতে পারো, প্রথমে লিখবে হচ্ছে x-1, তারপরে কত থেকে স্টার্ট করবে, x⁻11 + x⁻10, এইভাবে তোমরা লিখতে 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 শেষ করবে কোথায়, 1-এ গিয়ে শেষ করবে। তাহলে কি করে এটার ফ্যাক্টরে আমরা পরিণত করতে পারি আমরা শিখলাম নিশ্চয়ই। তাহলে ঠিক একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু এখানে এই ফ্যাক্টরটাকে ইউজ করা হয়েছে, অর্থাৎ ফ্যাক্টরে পরিণত করা হয়েছে। তাহলে এটাকে আমরা কেন লিখলাম বুঝতে পারলে, যাতে আমরা এই ধরনের ফ্যাক্টরে পরিণত করতে পারি। তাহলে লক্ষ্য করো, আমরা এটা কে ভাগ করলাম x-1 দিয়ে, এবং 1টাকে ভাগ করলাম আলাদাভাবে x-1 দিয়ে। আমরা ভাগ না করে ভাগ আকারে জাস্ট ওটাকে রেখে দিলাম। তো এই লাইন পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এইবার কি করলাম, জাস্ট এটাকে ফ্যাক্টরের ফর্মুলা আনলাম। যে উদ্দেশ্যটা আমরা আগে থেকেই ভেবে নিয়েছিলাম, সেই কারণেই কিন্তু আমরা এই স্টেপগুলো নিয়ে এগোলাম। এবার আমরা কি করব, এটা আর এটা ক্যান্সেল করে দেবো। দেখো একটা সহজ ইন্টিগ্রেশনের ফর্মে কিন্তু অঙ্কটা চলে আসলো। আর এটার ইন্টিগ্রেশন করা তো নিশ্চয়ই জানো, এটার ইন্টিগ্রেশন জাস্ট কি হয়, ইন্টিগ্রেশন করলে লগ মড x-1 হয়। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অঙ্কটাকে আমরা কেন x⁻6 - 1 + 1 এই আকারে লিখলাম। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। আমি 25 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো এই অঙ্কটি ভীষণ সহজ। আমরা জাস্ট কি করেছি, দেখো x কি করেছি, z² পুট করে দিয়েছি। তার পরিবর্তে কি এসেছে, দেখো dx এর পরিবর্তে এসছে কত, 2z dz। তাহলে dx এর পরিবর্তে 2z dz, এবং √x এর পরিবর্তে কি হবে, এখান থেকে লক্ষ্য করো
যে শুধুমাত্র জেড হবে। ওকে, তাহলে আমরা অঙ্কটিতে কিছু পরিণত করলাম, দেখো জাস্ট ওপরে 2z রয়েছে আর নিচে z-1 এই অঙ্কে পরিণত করলাম। ওকে, এবার আমরা এই নিচের এই পার্টটা যেই খেয়াল করলাম তখন কিন্তু আমরা উপলব্ধি করলাম আমি যদি এখানে -2 লিখি, তার পরের লাইনে আমি এখানে 2টাকে কমন নেব এবং z-1 চলে আসবে। এটা আমরা কি দেখে উপলব্ধি করলাম? আমরা এই z-1 আমরা ওপরে আনবার চেষ্টা করলাম। তাহলে কিভাবে অঙ্ক শিখছি আমরা বুঝতে পারলাম। আমরা এই z-1টাকে দেখলাম এবং সেই অনুযায়ী আমরা কি লিখলাম, দেখো এই 2z এর থেকে আমরা 2 বিয়োগ করলাম, যাতে কি না আমরা 2 কমন নিয়ে আমরা z-1 আনতে পারি। ওকে, অঙ্ক করা শেখো তোমরা। তো একই রকমভাবে এখানে আমরা অঙ্কে -2 লিখলাম, আমরা নিজে থেকে অঙ্কে কিছু পরিবর্তন করতে পারি না, আমরা সেই কারণে এখানে কি লিখলাম, +2 লিখে নিলাম। এক্ষেত্রে একটু অঙ্কটা খেয়াল করো, আমি কিন্তু এখানে dz লিখতে ভুলে গেছি, সরি, এখানে dz লিখতে ভুলে গেছি, তোমরা একটু লিখে নেবে ওটা। তো যাই হোক, এইবার আমরা কি করলাম, অঙ্কটিকে এটার নিচে আমরা z-1 আকারে লিখলাম, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং 2 এর নিচেও আমরা z-1 আকারে লিখলাম। এবার দেখো এখানেও dz আমি আবার লিখতে, তোমরা এটুকু সংশোধন করে নাও। ওকে, তো এবার কি হয়েছে দেখো, আমরা এই z-1 ক্যান্সেল হয়ে গেল, ফলে আলটিমেটলি কি এখানে অঙ্কে কি পড়ে রয়েছে, ইন্টিগ্রেশন জাস্ট 2dx, তাহলে 2dz, সরি, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2z, আর এখানে লেখো এটার ইন্টিগ্রেশন করলে কি হয়, log mod z-1। এবার আমরা জাস্ট কি করব, অঙ্কের এই লাইনের পরে জাস্ট z এর মানটা আমরা কি বসিয়ে দেবো, এখান থেকে z ইকুয়াল টু কী লিখতে পারি, z ইকুয়াল টু √x, জাস্ট z ইকুয়াল টু √x বসিয়ে দেবো। ওকে, পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি, আমি 30 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো এই ধরনের অঙ্কটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো লক্ষ্য করো, আমি যদি এই e⁴ বা এই টোটাল পার্টটাকে কিছু ধরি, তাহলে কিন্তু আমরা অঙ্কটাই নিয়ে এগোতে পারবো না। তো এইখানে আমরা কি একটু কারুকার্য করি, দেখো আমি কি করলাম, উপর নিচে e⁻⁻x দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে e⁻⁻x দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। দেখো যে কারণে ওপরে 1-এর সঙ্গে গুণ হওয়ার কারণে e⁻⁻x 1-এর সঙ্গে গুণ হয়ে যাওয়ার কারণে ওটাই থেকে গেল, আর এটাকে আমি জাস্ট গুণ আকারে রেখে দিলাম যাতে কিনা তোমাদের বোঝাতে সুবিধা হয়। এবার লক্ষ্য করো, e⁻⁻x 1-এর সঙ্গে গুণ হয়ে গিয়ে কি হচ্ছে, e⁻⁻xই হচ্ছে। ওকে, এবং e⁻⁻x e⁻x এর সঙ্গে গুণ হয়ে গিয়ে তোমরা কিন্তু কত পাচ্ছ, এটা 1 পাচ্ছ। কী করে হচ্ছে দেখো, e⁻x ইন্টু e⁻x, এই দুটো গুণ হয়ে গিয়ে কি হচ্ছে, e⁻x প্লাস x হয়ে যায় না, তার ফলে কি হয়, e⁻0 এবং e⁻0 মানে 1। তাহলে কিভাবে e⁻x ইন্টু e⁻x গুণ করলে 1 হচ্ছে আমরা নিশ্চয়ই বুঝলাম, অর্থাৎ এটি আর এটি গুণ করলে 1 কিভাবে হচ্ছে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এইবার তোমরা লক্ষ্য করো, আমরা যদি টোটালটাকে z পুট করি, দেখো আমরা টোটালটাকে z পুট করলাম, এবার এটা উদ্দেশ্য হচ্ছে দেখো e⁻x বা e⁻ যাই কিছু থাকুক না কেন ওটা আসবেই এবং তার সঙ্গে dx আসবে, এবং যেই এটা আমরা বুঝলাম সেই কারণেই কিন্তু আমরা ওইভাবে সাবস্টিটিউশন করেছি যাতে এটার পরিবর্তে আমরা dz লিখতে পারি। ওকে, তাহলে আমরা দেখো e⁻x dx এর পরিবর্তে লিখতে পারি -dz, আর ফাইনালি এটার পরিবর্তে লিখতে পারি z। এরপরে আর অঙ্ক তোমাদের বোঝার অপেক্ষা রাখে না, দেখো এটার সমাকল করলে হয় log mod z, এবং ফাইনালি z এর মানটা তোমরা এখানে বসিয়ে দাও। ওকে, পরবর্তী অঙ্কের স্লাইডে আমি 34 নম্বর অঙ্কটিকে এখানে তোমাদের জন্য বেছে নিয়েছি। দেখো এই অঙ্কটিতে আমরা এখানে কি করেছি, দেখো এখানে রয়েছে 10⁻x + 1, কিন্তু এখানে রয়েছে 10⁻x - 1, সেটাকে দেখো দূর করবার জন্য আমি কি করলাম, 10⁻x + 1 লিখলাম, এবং এই যে -1 এর পরিবর্তে আমরা -2 লিখলাম, যাতে কিনা ক্যালকুলেট করে আবার -1এই ফিরে আসে, অর্থাৎ অঙ্কে আমরা কিছু চেঞ্জ আগে থেকে করলাম না। ওকে, এবার দেখো আমরা এটার নিচে এই নিচের পার্টটা লিখব, যার ফলে আমরা 1 পাবো, আর -2 এর নিচে এই পার্টটা লিখব, যার ফলে আমরা এটি পাবো। ওকে, তাহলে আমরা অঙ্কটিকে দুটো অংশে বিভক্ত করে ফেললাম, এটি এবং এটি। এবার দেখো এখান থেকে আমরা পেলাম এই ইন্টিগ্রেশনের পার্টটা, এবং এটা করা তোমাদের কাছে আর কিছুই না, জাস্ট x হবে, এটা তোমরা বুঝেই পারলে।
এবার আমাদের কাছে ইন্টিগ্রেশন যেটা অসুবিধা সেটা হতে পারে এটা। দেখো এই অঙ্কের ইন্টিগ্রেশনটা অর্থাৎ এই পার্টটির ইন্টিগ্রেশনে কিন্তু আগের অঙ্কের রূপ। তোমরা খেয়াল করো, জাস্ট এই অঙ্কটি লক্ষ্য করো আর এই অঙ্কটি লক্ষ্য করো, জাস্ট একই অঙ্ক। আমরা জাস্ট কি করব এরপরে, আগের অঙ্কে লক্ষ্য করো আমরা উপর নিচে কী দিয়ে গুণ করেছিলাম, e⁻⁻x দিয়ে। তাহলে এক্ষেত্রে কী দিয়ে গুণ করব, 10⁻⁻x দিয়ে গুণ করব। এবং তারপরে কি করব, দেখো আমরা এটাকে z পুট করব। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের অঙ্কটা আর এই অঙ্কটা, আগের অঙ্কের এই পার্টটা অর্থাৎ পুরো অঙ্কটি এই অঙ্কের এই পার্টের সঙ্গে অর্থাৎ এটি সমাকল করার সঙ্গে ভীষণ একই রকম অঙ্ক। দেখো এই অঙ্কটি আর আগের অঙ্কটি একদম একই রকম অঙ্ক। ওকে, তাহলে এই অঙ্কটি আর আমি আলাদাভাবে বোঝালাম না, তোমরা এটা নিজেরাই বুঝতে পেরেছো বা বুঝবে। তো পরের অঙ্কের স্লাইডে আমি চলে আসছি। দেখো আমি 36 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। এটা রয়েছে কি, sin x বাই cos⁵x। দেখো sin x এর নিচে একটা cos x লিখে আমি এটাকে √tan x হিসেবে রেখে দিলাম। আর তারপরে পড়ে থাকলো কত, দেখো আমি এখানে এটাকে বর্ণনা করেছি। আর এখানে পড়ে থাকলো কত, এখানে যে sec⁴x হলো, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে তোমরা একটু খেয়াল করো, আমরা তাকে বর্গমূল যদি করি তাহলে হয়ে যায় ওটা sec²x। তো এটাকে আমি আবার পুনরায় এখানে লিখেছি। ওকে, তাহলে আমরা এখন এটার ইন্টিগ্রেশন করব। এখানেও কিন্তু একটু খেয়াল করবে, আমি এখানে কিন্তু dx লিখতে একটু ভুল করেছি। তো এইবার অঙ্কটিতে আমরা কি করব, দেখো এইবার অঙ্কটিতে আমরা জাস্ট এই tan x = z অথবা z², যেটা তোমরা পুট করবে করলেই হবে অঙ্কটি। তা দেখো আমি z পুট করেছি, তার ফলে কি হয়েছে, এই যে sec² x dx, দেখো sec² x dx এর পরিবর্তে আমরা কিন্তু dz লিখতে পেরেছি, তাই তো? তাহলে লক্ষ্য করো এখানে tan x = কি z লিখেছি, তাহলে tan⁻½ ছিল, তাই এখানে z⁻½ হলো। ওকে, তাহলে এটা থেকে কি করে এটা আসলো নিশ্চয়ই বুঝেছো। আর এখানে দেখো এই টোটালটার পরিবর্তে আমরা কি পেলাম, টোটালটার পরিবর্তে আমরা dz লিখেছি। ওকে, এবার জাস্ট আমরা এটার ইন্টিগ্রেশন করব। এটার ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই সবাই জানো, জাস্ট পাওয়ারে 1 যোগ করব আর নিচেও ওই টোটালটাই লিখে দেবো। ওকে, তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। আমরা 39 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি। যখনই এই ধরনের ফর্ম থাকবে, তোমরা জানো 1 - sin² θ = cos² θ হয়, বা 1 - cos² θ = sin² θ হয়। এই ধর্মটাকে আমরা জেনারেলি এখানে ব্যবহার করবার চেষ্টা করব। তো এখানে লক্ষ্য করো x = আমরা কিন্তু sin θ ধরে নিয়েছি। তো x = sin θ ধরেছি যেই, তাহলে dx = কত হয়েছে, cos θ dθ। তার মানে আমরা এটুকু বুঝলাম যে dx এর পরিবর্তে আমরা এটা লিখব, এবং আর x এর পরিবর্তে আমরা দেখো এখানে সেই অনুযায়ী সাইন থিটাগুলো বসিয়ে দিয়েছি। এইবার জাস্ট আমাদের অঙ্ক এই অঙ্কে পরিণত হয়েছে। এবার এটাকে আমরা ক্যালকুলেট করে ছোট করবার চেষ্টা করব। ওকে, তো এক্ষেত্রে খেয়াল করো যে এখানেও cos 1 - √1 - sin² θ মানে cos θ, তাহলে এটা ক্যান্সেল হয়ে গিয়ে কেবলমাত্র cosec² θ পরিণত হচ্ছে অঙ্কটি, এবং cosec² θ মানেই হচ্ছে কি, cosec² θ ইন্টিগ্রেশন হচ্ছে কি, cot θ -cot θ। তাহলে আমরা কিন্তু অঙ্কের উত্তর -cot θ + c পেয়ে গেলাম। এইবার এই অঙ্কের জটিলতা হচ্ছে আমরা এখানে sin θ = x জানি, তাহলে এখানে cot θ জায়গায় আমি কি করে x এর পরিবর্তন অর্থাৎ x এর cot θ মান আমরা কি করে বসাবো এখানে x দিয়ে। তো এই অসুবিধা দূর করবার জন্য আমি তোমাদের দশম শ্রেণীর সেই কনসেপ্টে আবার চলে আসলাম। ভালো করে খেয়াল করো, এখানে লক্ষ্য করো এখানেই আমি এটাকে লিখেছি sin x = কি লিখেছি, x/1। x/1 মানে তোমরা নিশ্চয়ই বলতে পারো যে ওপরেরটা লম্ব আর নিচেরটা অতিভুজ। কেন, sin θ মানে কি, লম্ব বাই অতিভুজ। তো সেখানে লম্ব যদি x হয়, অতিভুজ যদি 1 হয়, তোমরা কি নিশ্চয়ই ভূমিটা বার করতে পারবে। ভূমিটা কত হবে, ভূমিটা হচ্ছে √1 - x²। তাহলে এইবার দেখো, এইবার তোমাদের এই অঙ্কের সাবস্টিটিউশনে চলে এসো। তোমরা কট মানে কি জানো, কট মানে জানো হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান কত বসাবো, ভূমির মান বসাবো আমরা √1 - x²। দেখো আমি এখানে সুন্দরভাবে √1 - x² বসিয়ে দিয়েছি। আর লম্বর মান কত বসাবো, লম্বর মান বসাবো x। দেখো আমি কিন্তু এখানে x বসিয়ে দিয়েছি। তাহলে এই সাবস্টিটিউশনটা অর্থাৎ আমরা যে sin θ = x জানি, সেখান থেকে আমরা cot θ মানটা যে বসিয়ে দিতে পারলাম, এটা কিন্তু কারোর আর অসুবিধা হওয়ার কথা না। তো যাই হোক, এই অঙ্কটি যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তোমরা কিন্তু এই অংশেরই 39 থেকে 45 এই অঙ্কগুলো কিন্তু সহজেই করতে পারবে। তো
পরবর্তী অঙ্কের স্লাইডে যদিও আমি 45 নম্বর অঙ্কটি নিয়ে আবার আলোচনা করছি, একটু ভালো করে খেয়াল করো। আমি বলেছিলাম এই ধরনের ফর্ম যখনই থাকবে তোমরা কিন্তু এক্স ইকুয়াল টু সাইন থিটা অথবা এক্স ইকুয়াল টু কস থিটা পুট করবে। তো তো তোমার মনে কোশ্চেন হতে পারে, স্যার এটা কি এক্স ইকুয়াল টু কস থিটা পুট করলে অঙ্কটি হবে না? না, এখানে এক্স ইকুয়াল টু কস থিটা পুট করলেও অঙ্কটি কিন্তু হবে। তো তুমি জাস্ট এটা খেয়াল করো, এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করেই আমি অঙ্কটি জাস্ট করে দিলাম তোমাদের জন্য। তো সেই অনুযায়ী ডিএক্সের পরিবর্তে আমরা কি লিখবো? একইভাবে কস থিটা ডি থিটা। দেখো এখানে ডিএক্সের পরিবর্তে কস থিটা ডি থিটা লিখেছি, আর বাকি এক্সের মানগুলো এক্সের পরিবর্তে আমরা সাইন থিটা পুট করে দিয়েছি। এবার জাস্ট আমরা কি করব, আমরা আগের পার্টটির মতো বলছি, এটাকে আমরা জাস্ট অঙ্কটি ছোট অঙ্কে পরিণত করবার চেষ্টা করব। ওকে, বোঝা গেল? তাহলে এখানে লক্ষ্য করো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হবে? কস স্কোয়ার থিটা। ওই কস স্কোয়ার থিটা, সরি কস থিটা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয়? কস থিটা। ওই কস থিটা আর এই কস থিটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গিয়ে কেবলমাত্র পড়ে থাকবে কে? ওপরে দেখো ডি থিটা পড়ে আছে, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা পড়ে আছে। ওকে, এবার দেখো তোমাদের কিন্তু আমি অনির্দিষ্ট সমাকলে এই ধরনের অঙ্ক কিন্তু আমি করিয়েছি। এই ধরনের অঙ্ক করতে গেলে কি করতে হয়? ওপর নিচে 1 প্লাস সাইন থিটা দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেনে এই ধরনের অঙ্ক আসতে পারে যে এটি সলভ করো। ওকে, তো ওপর নিচে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করেছি, যে কারণে দেখো নিচে 1 মাইনাস কি এসছে? সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি আসতে পারে? কস স্কোয়ার থিটা। এবং এই পার্টটিকে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে কস স্কোয়ার থিটা দিয়ে আমরা কিন্তু ভাগ করে দেবো। তাহলে 1কে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে কত আসছে? সেক স্কোয়ার থিটা। আর সাইন থিটাকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে আসছে সেক থিটা ট্যান থিটা। এইবার লক্ষ্য করো, আমরা কিন্তু দুটো পার্টে বিভক্ত করে নিয়েছি টোটাল অঙ্কটিকে। এবার সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা, আর সেক থিটা ট্যান থিটা এর ইন্টিগ্রেশনটা হচ্ছে কেবলমাত্র সেক থিটা। ফাইনালি আমরা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লিখে নিয়েছি। এবার দেখো এখানেও তোমাদের কিন্তু সেই সাবস্টিটিউশন অসুবিধা হওয়ার কথা, কেন কি তোমরা সাইন থিটা ইকুয়াল টু এক্স ধরেছো, কিন্তু তোমরা সাবস্টিটিউশন করবে কার? ট্যান থিটা আর সেক থিটা। এই অসুবিধা দূর করবার জন্য দেখো আমি কিন্তু আবার এখানে তোমাদের জন্য করেছি, সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই 1 লিখেছি। তার মানে লম্ব মানে হচ্ছে এক্স, আর অতিভুজ মানে হচ্ছে 1। সেই অনুযায়ী ভূমিটা কত হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, কি তাই তো? তাহলে এইবার দেখো, তাহলে আমরা লম্ব জানি এক্স, ভূমি জানি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ জানি হচ্ছে 1। তাহলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখব এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমি কিন্তু সেটাই লিখেছি এখানে। ওকে, আর সেক থিটা মানে কি লিখব? অতিভুজ বাই ভূমি। অতিভুজ মানে হচ্ছে 1, আর ভূমি মানে হচ্ছে রুট ওভার এইটা, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমি কিন্তু এটাই লিখেছি, অতিভুজ বাই ভূমি, তাই তো? সরি, আমি এখানে একটু ভুল লিখেছি, এখানে 1 বাই, এখানে একটু তোমরা কারেকশন করে নেবে। এখানে হচ্ছে 1 বাই কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ লিখেছি আমি এখানে, একটু কারেকশন করে নাও তোমরা। এটা কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 1, অর্থাৎ এটার পরিবর্তে এটা না হয়ে এটা কি হবে? 1, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার, কি তাই হচ্ছে তো? সেক থিটা মানে ভূমি বাই অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 1, এই যে 1 লিখেছি, আর ভূমি হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তোমরা এই জায়গাটা একটু কারেকশন করে নাও। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। আমি এখানে 46 নম্বর অঙ্কটি তোমাদের সঙ্গে সামনে রেখেছি। দেখো এখানে এই যে কস টু দি পাওয়ার 5 থিটাটাকে আমরা কি লিখেছি? কস টু দি পাওয়ার 4 থিটা। এখানে কস থিটা আলাদা আলাদাভাবে লিখেছি। এবার দেখো আমরা এখানে এই যে সাইন থিটা রয়েছে, সাইন থিটাটাকে জেড পুট করেছি। সাইন থিটাটা জেড পুট করার অর্থ হচ্ছে এখানে আমরা এই যে আমি এখানে সাইন থিটা বলছি বারবার, এখানে সাইন এক্স হবে। তো এখানে এই যে কস এক্স ডিএক্স এসছে, এই কস এক্স ডিএক্সের পরিবর্তে আমরা জাস্ট ডিজেড যাতে বসিয়ে দিতে পারি। দেখো এখানে কস এক্স ডিএক্স এসছে, এর পরিবর্তে আমরা জাস্ট কি বসিয়ে দিতে পারি? ডিজেড বসিয়ে দিতে পারি। আর এখানে যেহেতু আমরা সাইন এক্স ইকুয়াল টু জেড ধরেছি, তাহলে এখানে এই যে কস টু দি পাওয়ার 4
এক্স এটাকে রাখার প্রয়োজনীয়তা নেই, তখন আমরা কি করে নিলাম, ওটাকে পরিবর্তিত করে কি করে নিলাম, সাইনে পরিণত করে নিলাম। কীভাবে পরিণত করলাম, যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো টোটাল অঙ্কটা, অর্থাৎ এই পার্টটা আমরা জাস্ট সাইন এক্সের পরিবর্তে জেড লিখব। দেখো আমি এখানে লিখেছি। আর বাকি যে এই পার্টটি রয়েছে এর পরিবর্তে আমরা কি লিখব, জাস্ট ডিএক্স, এটাকে আমরা লিখে নিয়েছি। তাহলে এই অঙ্কটি খুব সহজ একটা অঙ্কে পরিণত হলো। দেখো এই অঙ্কটি তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নাও কীভাবে এটাকে আমরা হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙেছি। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং প্রত্যেকটাকে, এখানে 3টে পদ আছে ওপরে, প্রত্যেকটাকে আমরা জেড দিয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করে দেওয়ার কারণে এটাতে পরিণত হয়েছে, এবং এই যে পরিণত হয়েছে এটাকে সমাকল করা ভীষণ সহজ। কি সহজ তো, তোমরা এখানে সমাকলের সূত্র অনুযায়ী বাকিটাকে মিলিয়ে নাও। এইবার দেখো জেডের মানগুলো তোমরা সাইন এক্স হিসেবে সাবস্টিটিউশন করে দাও, তাহলে তোমাদের অঙ্কের আনসার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। 47 নম্বর অঙ্কটি ঠিক তাই। দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, এক্স প্লাস ওয়ান এখানেও রয়েছে, এক্স প্লাস ওয়ান এখানেও রয়েছে, এবং এই এক্স প্লাস ওয়ানের পাওয়ারে কত রয়েছে, হাফ। এই এক্স প্লাস ওয়ানের পাওয়ারে কত রয়েছে, 1/3। এবার 2 আর 3 এ দুটো লসাগু কত হয়, 6। তাই সেই কারণেই কিন্তু আমরা এই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 এটাকে আমরা কিন্তু ধরে নিয়েছি। কীভাবে, কেন এটাকে আমরা ধরলাম নিশ্চয়ই বুঝেছো, কিভাবে তোমরা এগোলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রয়োজন হলে ভিডিওটি আরেকবার একটু রিভার্স করে দেখে নাও। তো এইবার আমরা কি করেছি, জাস্ট এটাকে সিম্পল ডেরিভেটিভ করেছি। এটাকে আমরা কি করেছি, সিম্পল ডেরিভেটিভ করেছি। তাহলে ডিএক্স ইকুয়াল টু কী হয়েছে, 6z টু দি পাওয়ার 5 ইন্টু ডিজেড। তাহলে আমরা ডিএক্সের পরিবর্তে কি লিখতে পারি, সেটাকে আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি। ওকে, আর ভালো করে খেয়াল করো, এক্স প্লাস ওয়ান যদি জেড টু দি পাওয়ার 6 হয়, তাহলে শুধুমাত্র এক্স সমান সমান কী হবে, দেখো ভালো করে দেখো এই জায়গাটা, জাস্ট ওয়ানটা এদিকে চলে আসবে, ফলে হয়ে যাবে জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1। দেখো আমি কিন্তু এখানে এই কারণেই এক্সের জায়গায় এটা লিখে নিয়েছি। ওকে, আর বাকি তো তোমরা বুঝতেই পেরেছো। এটার পরিবর্তে তোমরা যদি জেড টু দি পাওয়ার 6 লেখো, জাস্ট এখানে পাবে জেড কিউব আর এখানে পাবে জেড স্কোয়ার। ওকে, এইবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই নিচের দুটো টার্ম থেকে আমরা কমন নিতে পারি জেড স্কোয়ার, সেই ফলে পড়ে থাকে কত, জেড প্লাস 1। ওকে, এবং ওপরে লক্ষ্য করো, আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমরা ইউজ করি, অর্থাৎ ফ্যাক্টরের ফর্মুলা ইউজ করি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এখানে জেড কিউব প্লাস 1 ইন্টু জেড কিউব মাইনাস 1। এরপরে আমরা কি করলাম, দেখো জেড কিউব প্লাস 1টাকে আমরা ফ্যাক্টরে ডিভিশন করলাম। ওকে, ফ্যাক্টরে ডিভিশন কেন করলাম, এটাকে কেন করলাম না, তার কারণ হচ্ছে তোমরা নিচের পার্টটা লক্ষ্য করো, এখানে জেড প্লাস 1 রয়েছে, এবং আমরা যদি এটাকে ফ্যাক্টরে ডিভিশন করি, এখানে কিন্তু জেড প্লাস 1 চলে এসছে। বোঝা গেল? তাহলে কেন আমরা এটাকে ভাঙলাম, প্রথমটাকে ভাঙলাম, দ্বিতীয়টাকে কেন ভাঙলাম না, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। তো এবার লক্ষ্য করো, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো জেড স্কোয়ার, এদিকে জেড টু দি পাওয়ার 5 ছিল, এটাকে আমরা এইভাবে লিখেছি যাতে আমরা কাটাকাটি করে নিতে পারি। তাহলে ওপরে যেটা পড়ে আছে সেটা হচ্ছে এই পার্টটি পড়ে আছে, আর নিচে কোনো সংখ্যাই নেই, কেন কি টোটালটাই কাটাকাটিতে চলে গেছে। এবার আমরা জাস্ট কি করব, সিম্পল ওটাকে গুণ করে দেবো, গুণ করলে আমরা এই অংশে পরিণত হচ্ছে, এবং জাস্ট এটাকে আমরা কি করব, এটাকে আমরা সিম্পল সমাকলের সূত্রে অ্যাপ্লাই করব। যেই সমাকলের সূত্রে অ্যাপ্লাই করব, যাই হোক, দেখো আমরা কিন্তু এখান থেকে এখানে জেডের মানটা সাবস্টিটিউশন করে দেবো। জেডের পরিবর্তে আমরা কি লিখে দেবো, অর্থাৎ যে আনসারটি আসবে সেটা তো জেড দিয়ে আসবে, এখান থেকে যে আনসারটি আসবে সেটা জেড দিয়ে আসবে। আমরা সেই জেডের পরিবর্তে এটা কিন্তু প্রত্যেক কটাতে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/6 কিন্তু বসিয়ে দেবো। ওকে, তো ভিউয়ার্স, থ্যাংক ইউ। ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেল, কিন্তু অঙ্কগুলি খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর ভালো থেকো সবাই, অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং বাকি অঙ্কগুলো চেষ্টা করো। আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও। ওকে।